যেন নার্সের পূর্বেকার কথাগুলো সম্পূর্ণ যুক্তিহীন, এক চিরাচরিত রূপকথার ন্যায় মিথ্যে বানোয়াট। সবাই সদ্য আগমন হওয়া ছোট্ট সোনামণিটাকে স্নেহের আদর দিল, প্রাণ ভরে দীর্ঘজীবী হওয়ার আশীর্বাদ দিল। অতপর মেয়ের অতি কাছের মানুষ তার বাবার নিকট তাকে নিয়ে গেল। দেখ আব্বা, একেবারে তোর মতো হয়েছে। মাশাল্লাহ, কি সুন্দর, কি বড় বড় চোখ করে তাকায়। দেখ একবার, নিজের মেয়েকে কোলে নে। শায়লা রহমানের এত উৎসাহী গলার পিছনেও সাদিদের কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। সে স্থির মাথা নুইয়ে মেঝেতে বসে রয়েছে। তার যেন এই মুহূর্তে শ্বাস নেওয়াও বারণ। প্রিয়তমা বিহীন এই পৃথিবীর বুকে সাদিদের নামটাও সে দেখতে অনিচ্ছুক, বড্ড বিতৃষ্ণা তার। শায়লা রহমান আরও কিছু বলছিলেন, কিন্তু হাসিবুর রহমান তাকে হাত ধরে নিঃশব্দে টেনে আনলেন। ইশারায় এই মুহূর্তে চুপ করতে বলছেন, কিন্তু তিনিও যেন এবার অতিরিক্ত চিন্তায় তালগোল হারিয়ে বসেছেন। কান্না মিশ্রিত কপট রাগীস্বরে বলে উঠলেন, নীলা মামুনের জন্য চিন্তা কি শুধু তোর একা হচ্ছে? আমাদের কষ্ট হচ্ছে না? তাই বলে এই নিষ্পাপ বাচ্চাটার কি দোষ? তার মুখ দেখতে তোর কেন এত অনীহা? এসবে বাচ্চাটার কি হাত? শায়লা রহমান রাগ ক্ষোভে আরো অনেক কিছুই ছেলের উদ্দেশ্যে বললেন, কিন্তু ছেলে তার একটি শব্দ বিপরীতে উচ্চারণ করল না। একেবারে নিঃশব্দের প্রতি উত্তর। এত নিস্তব্ধতায় যেন গা ক্রমশ শিউরে উঠছে। কোলের বাচ্চাটা অনবরত নিজ জোরে চেঁচিয়ে নিজের খিদের কথাটা জানাচ্ছে। নিজ ভাষায় বোধহয় মায়ের বিরুদ্ধে হাজারো কষ্টে ভরা অভিযোগও জানাচ্ছে। মা কেন তাকে এত কষ্ট দিচ্ছে? ছোট্ট প্রাণটার যে এত খিদে সহ্য করার মতো শক্তি নেই। মা কি ছোট মানুষটার মনের কথা বোঝে না? না বুঝলে এতদিন কিভাবে ঠিক সময় মতো খাবার পৌঁছে দিত? এতদিন তো মা একটু পর পর ভারী মজাদার জিনিস তার জন্য পাঠাতো, কিন্তু ভালো আম্মাটা আজ হঠাৎ এত পচা হয়ে গিয়েছে কিভাবে? ডক্টর, আর কতক্ষণ? ছোট মানুষটা যে খিদে যন্ত্রণা আর সহ্য করতে পারছে না। সরি ম্যাম, আমরা এই মুহূর্তে কিছুই বলতে পারছি না। আপনারা বরং মায়ের দুধের বিকল্প অন্য কিছু খাওয়ান। তাছাড়া আর কিছু বলতে পারছি না, তাই আবারও সরি। নার্গিস খাতুন আর শায়লা রহমান অশ্রুসিক্ত চোখে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছে। এই রাজকন্যাটা কি এতই হতভাগ্য নিয়ে জন্মেছে যে জন্মের পর মায়ের অমূল্য সুধাটুকু পান করার সৌভাগ্য তার হবে না? কিন্তু করার যে কিচ্ছু নেই। ওইদিকে মেয়ের মা এখনো জীবন মরণের পথে লড়াই করে যাচ্ছে, আর এদিকে ছোট্ট প্রাণটা কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়ছে। আর যে অপেক্ষা করা সম্ভব নয়, তাই বাধ্য হয়েই তারা ফর্মুলা মিল্কের ব্যবস্থা করলো। কিন্তু সোনামণিটার যেন তাতেও ঘোর আপত্তি। মা যদি তার সাথে রাগ করতে পারে, তাহলে সেও মায়ের সাথে রাগ করবে। নিজ কান্নার বাক্যেতে যেন সে নিজের জোর আপত্তি জানাচ্ছে। মা খাবার না দেওয়া পর্যন্ত সে কিচ্ছুটি খাবে না। একেবারে জেদি বাপের জেদি মেয়ে। নিধি, শায়লা রহমান, নার্গিস খাতুন একে একে সবাই ছোট্ট জেদি মেয়েটাকে খাওয়ানোর জন্য চেষ্টা করলো, কিন্তু সবাই নিজ চেষ্টাই বিফল। একদিকে খিদের যন্ত্রণায় অনবরত কান্না করে যাচ্ছে, অপরদিকে ফর্মুলা মিল্কটা মুখেও নিচ্ছে না। এ যেন সব কুল হারিয়ে দিশেহারা হবার অবস্থা। দাদুমণি আমার, একটু খাও। এভাবে কান্না করে না, গলাটা ভেঙে যাচ্ছে। না কিছু বলে কই লাভ হচ্ছে না। ছোট্ট মেয়েটা এক বিন্দু পানিও মুখে তুলছে না। নিধি চিন্তাগ্রস্ত চোখে এদিক ওদিক তাকাতে শুরু করলো, এবং অদূরে হসপিটালের মেঝেতে হাঁটু ভেঙে বসা সাদিদের দিকে তার চোখ পড়ল, যে এতক্ষণ একটা কথাও মুখ ফুটে বলেনি, না ছোট্ট মেয়েটার দিকে একবার চোখ তুলে তাকিয়েছে। এতদিন নীলা এবং পেটের বাচ্চাটার প্রতি সাদিদের অত্যাধিক কেয়ার পরিবারের কারো নজর এড়ায়নি। নীলার মৃদু ব্যথাতেও সাদিদ যেই হারে চিন্তিত হয়ে পড়ত, এটা নিয়ে তারা একসময় দুষ্টুমি করে হাসাহাসি পর্যন্ত করেছে। নীলা তখন লজ্জায় জড়সড় হয়ে থাকলেও সাদিদ নির্বিকারভাবে নিজ কাজ সমাপ্ত করত। নীলার ক্ষেত্রে যেন দিন দুনিয়াকে পরোয়া করার তার সময় নেই। কে কি ভাবলো আর কি না ভাবলো, এটা সে বিগত দিনগুলোতে এক প্রকার পাত্তা না দিয়েই কাটিয়ে এসেছে। কিন্তু আজ নিজের মেয়ের এতক্ষণ কান্নার পরেও সেই সাদিদ কিভাবে নীরব থাকতে পারে, এটাই ভাবার বিষয়।
তাই কিছু একটা ভেবে নিধি শায়লা রহমানের উদ্দেশ্যে বলল। মা, বাবুকে আমার কাছে একটু দেন। দিশেহারা হয়ে শায়লা রহমান আর কোনো পাল্টা প্রশ্ন করল না। অঝরে কান্না করা ছোট্ট বাচ্চাটাকে নিধির কোলে তুলে দিল। নিধি তোয়ালে মুড়িয়ে ছোট্ট শরীরটাকে নিজের সাথে ভালোভাবে মিশিয়ে সামনের দিকে এগিয়ে গেল এবং এক প্রকার বিনা কোনো বাক্য ব্যয়ে বাবার কোলে আদরের মেয়েকে তুলে দিল। সাদিত এতক্ষণ মেঝের দিকে তাকিয়ে বসা ছিল, তাই আচমকা বাবুকে কোলে দেওয়াতে চোখ তুলে কিছুটা হুড়মুড়িয়ে উঠল। কিন্তু নিধি তাতে মাথা ঘামালো না, বরং বোনের ন্যায় সামান্য আদেশ মিশ্রিত গলায় বলল, নিজের মেয়েকে ধরো, কাঁদতে কাঁদতে গলা ভেঙে ফেলেছো। তোমাদের মতোই পাজি হয়েছে, সব সময় জ্বালাতন। সাদিত কয়েক পলক ফ্যালফ্যাল করে নিধির মুখপানে তাকিয়ে রইল, যেন আচমকা ধাক্কাটা সামলাতে পারেনি। তার হতবিহ্বল চাহনি দেখে নিধি আবারও একই স্বরে বলল, আরে ধরো, ছেড়ে দিলাম তো। এবার যেন সাদিতের হুঁশ ফিরেছে। মানে কি, তার কলিজার টুকরোটাকে নিধি ফেলে দিবে? সিংহের খাঁচায় যেন অসময়ে শেয়ালদের দুষ্টুমি। সাদিত ভস্ম করা দৃষ্টি নিয়ে নিধির দিকে তাকালো, অতপর এক ঝটকায় মেয়েকে বুকের সাথে চেপে ধরল। আগুন দৃষ্টি নিক্ষেপ করে মেয়েটা বুকে জড়িয়েই সে সামনে হাঁটা দিল। তার গমন পথের দিকে তাকিয়ে নিধি এমন সংকটপূর্ণ অবস্থায় থেকেও নিচু স্বরে হেসে ফেলল। কেবল সে নয়, উপস্থিত সবার মুখেই ক্ষীণ হাসির রেখা। শাহেদ ঘুমন্ত ছেলেটাকে কোলে নিয়ে নিধির দিকে এগিয়ে এলো। তাকে নিচ থেকে তুলে খানিকটা রাশভারী স্বরেই বলল, শাহেদের কথায় আবারও সবাই একবার কান্না মিশ্রিত চোখে মৃদু হাসল। ইস, কি ব্যথা সেই হাসিতে! বুকে কি নিদারুণ আঘাতের ফলে এই হাসির রেখাটুকুর সৃষ্টি হয়, সেটা যদি কাউকে বোঝানো যেত। সাদিত সবার কোলাহল থেকে একটু দূরে ভিজিটরদের জন্য সংরক্ষিত চেয়ারে মেয়েকে নিয়ে এসে বসল। এতক্ষণ বুকের সাথে ছোট্ট শরীরটা জড়িয়ে রেখেছিল, যার দরুন রাজকন্যাটার মুখশ্রীটা নজরে পড়েনি। এবার পড়ল। নিজের বলিষ্ঠ হাতটাতে ছোট্ট রাজকন্যাটাকে আঁকড়ে ধরে তার মুখ ফুটে সর্বপ্রথম একটাই বাক্য বের হলো, মাশাআল্লাহ। মেয়ে কি বুঝলো সেটা বোঝা গেল না, কিন্তু পিচ্ছি একেবারে চুপ। এতক্ষণের ঝাঁসির টানি যেন এখন ঘরের আদরের ছোট্ট দুলালি। কান্না ফুলে সে ডাগর ডাগর চোখে সাদিতের মুখপানেই তাকিয়ে রয়েছে। চোখের ভাষায় যেন সাদিতকে জানিয়ে দিচ্ছে, এই মুখ আমার খুব চেনা, খুব যেন কাছের কেউ। সাদিত ছোট্ট কোমল কপালটাতে আলতো করে স্নেহের চুম্বন আঁকল। অতঃপর সেই চিরপরিচিত স্নেহময় ডাক, প্রিন্সেস। এই তো মেয়ে বুঝতে পেরেছে। এতক্ষণ যেই চেনা অচেনার ধোঁয়াশাতে ছিল, এটা মাত্রই এই সম্বোধনের সাথে সাথে কেটে গেল। এটাই তো বাবা, যে নাকি সময়ে অসময়ে প্রিন্সেস ডেকে ডেকে তার শান্তির ঘুম উড়িয়ে দিত। কিন্তু বেশ মজা লাগতো তখন। আর মায়ের সাথে বাবা যখন ছোট্টদের মতন ঝগড়াঝাটি করতো, কি হাসিটাই না পেত তার, কেবল মুখ ফুটে বলতেই পারতো না। মেয়ে তার বাবার মুখপানে নির্নিমেষ তাকিয়ে রইল, আর ধীরে ধীরে পিচ্ছির ঠোঁটের কোণ বিস্তৃত হলো। ইস, নবজাতকের মুখে সেই মিষ্টি হাসির রেশটুকু কতটাই না মধুর। সাদিতের ঠোঁটের কোণ বিস্তৃত হতে গিয়েও হতে পারল না। নিজেকে তার বড্ড অপরাধী মনে হচ্ছে। মেয়ের হাসিতে বাবা হয়ে তার মুখ ভারাক্রান্ত কেন? কিন্তু সে যে অসহায়, তাই সেই অসহায় বাবা আদরের কলিজার টুকরোটার এক বিন্দু হাসির বিনিময়ে অজস্র স্নেহের আদর দিল। ছোট্ট মুখটার কানাই কানাই তখন বুকে পাথর চেপে এক বিধ্বস্ত বাবার স্নেহময় উষ্ণ পরশ। মেয়ে ততক্ষণে খিদে ভুলে গেল এতক্ষণের কান্না। কেবলমাত্র ঘন আখি পল্লবের মধ্য দিয়ে বাবার মুখটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ঠোঁটের কোণের মৃদু হাসিটা এখনো বহমান। সাদিত কলিজার টুকরোটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন এত দেখেও তৃপ্তি হচ্ছে না। সাদিতের নিজেরই বোধহয় নজর লেগে যাবার অবস্থা, যেমনটা ঠিক সেই নিষ্ঠুর মেয়েটার ক্ষেত্রে হতো। সেই একই মায়া, একই মনোমুগ্ধকর সৌন্দর্য, যা হতে চোখ ফেরানো দায়। সাদিত ছোট্ট কপালটাতে আবারও প্রবল স্নেহময় চুমু খেয়ে মেয়ের মুখপানে তাকিয়েই ধরা গলায় বলে উঠল,
মায়ের মতো মায়াবতী হয়েছিস, নিজেদের মায়া আশ্রয় পৃষ্ঠে জড়িয়ে নিতে চাস, যেমনটা তোর নিষ্ঠুর মা করেছে। মায়ায় জড়িয়ে এখন ছেড়ে যেতে যাচ্ছে। তোর মা নিষ্ঠুর প্রিন্সেস, বড্ড মায়াবতী এক নিষ্ঠুর মনের অধিকারিণী সে। অপেক্ষার প্রহরগুলো সর্বদা সুমিষ্ট হয় না। কিছু কিছু অপেক্ষা বোধ হয় একরাশ তিক্ততা এবং বিষাদ বয়ে আনে, যেখানে স্বাভাবিক নিঃশ্বাস নেওয়াও দায়। বাতাসে বাতাসে তখন কেবল বিষাক্ত অক্সিজেনের আনাগোনা। তেমনই হয়তোবা একটা বিষাদঘন পরিবেশে সাদিত এই মুহূর্তে নিজেকে অনুভব করছে। বুকের সাথে জড়িয়ে রাখা ছোট্ট শরীরটা এখন আর বাবার বুকে শান্তি পাচ্ছে না। তার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে হয়তো ইতিমধ্যেই মায়ের অভাবটা বুঝে নিয়েছে, তাই তো গলায় সর্বোচ্চ জোর এনে নিজের স্বরে অভিযোগ জানাচ্ছে। কেন মা তাকে একটিবার বুকের সাথে জড়িয়ে ধরল না? কেন একটিবার মায়ের বুকের সুমধুর সুধা পান করার তার ভাগ্য হলো না? কেন মা তাকে একটিবার স্নেহের চুম্বন দিল না? ছোট্ট প্রাণটার অবোধগম্য আওয়াজ আর কেউ বুঝতে না পারলেও জন্মদাতা পিতা হয়তো মনের ভাবটা বুঝে নিল। কলিজার টুকরোকে বুকে চড়িয়ে তাই অসার শরীরটা এবার দেওয়ালে হেলিয়ে দিল। বাচ্চাটা কোলে না থাকলে বোধহয় পায়ের সামান্য চোটটুকু আর নিজের মধ্যে ধরে রাখতে পারত না। বাবা যে তাই জীবন থাকতে নিজের রক্তকে কিভাবে ব্যথা দিবে? কিন্তু জন্মদাত্রী মা যে নিজের দায়িত্ব ভুলে গেল। একদিনের দুধের শিশুটাকে বাবার কাছে গচ্ছিত রেখে পাড়ি দিল অজানা গন্তব্যে, যেই গন্তব্যের দূরত্ব সাদিত হাজার চেয়েও কমিয়ে আনতে পারবে না, একমাত্র মৃত্যু ব্যতীত। প্রিন্সেস, দেখলি তো তোর মা কতটা নির্দয়? বাবার প্রতি একটু দয়া দেখালো না। সে তোকেও ভুলে গিয়েছে প্রিন্সেস, সে আমাদের সবাইকে ভুলে গিয়েছে। সাদিদের গলাটা বোধহয় কেঁপে উঠল। বাক্যটা সমাপ্ত করার শক্তি অসার আর দেহে খুঁজে পেল না। ওইদিকে বুঝতে পারুক আর নাই বা পারুক, কিন্তু পিতার এমন হৃদয় ভাঙা আরতিতে বাচ্চা মেয়েটা এবার যেন আরও গলা তুলে কান্না শুরু করলো। হসপিটালের ফিনাইলের কটু গন্ধের সাথে সেই আওয়াজ মিশে যেন এক মৃত্যুপুরীতে স্থান নিয়েছে। চারপাশে কেবল আর্তনাদ আর আর্তনাদ। সাদি, মেয়েটাকে এবার দে, নয়তোবা তুই নিজে শান্ত কর। কান্না করতে করতে অসুস্থ হয়ে যাচ্ছে। এমনিভাবে চলতে থাকলে সেও যে মায়ের পথযাত্রী হবে। বলেই শাইলা রহমান শাড়ির আঁচল মুখে চেপে ধরলেন। নতুবা তার আর কি বলার আছে? একদিকে সদ্য মা হারা নবজাতক, অপরদিকে ছেলের এমন দুরবস্থা। এই বয়সে এসে এত সব ধকল কি শরীর আর কুলিয়ে উঠতে পারে? মায়ের কথা সাদিদের কর্ণকোহর অবধি গেল কিনা সেটা বোঝা গেল না। সে কেবল নির্নিমেষ প্রিয়তমার নিস্তেজ শরীরটার দিকে তাকিয়ে রয়েছে। শুভ্র বর্ণ বরাবরই তার ভীষণ পছন্দের, কিন্তু এখন যেন হসপিটালের এই সাদা কাপড়টুকু তার শরীরে বিছার দংশনের সৃষ্টি করছে। অতি শুভ্র রংটুকু চোখের জ্যোতি কেড়ে নিচ্ছে। তাকিয়ে থাকলে চোখ জ্বলে যাচ্ছে। সাদিত পায়ের জোর দিয়ে ধীর পায়ে সামনে এগিয়ে গেল। কান্নারত কোলের বাচ্চাটাকে তোয়ালে দিয়ে মুড়িয়ে প্রাণহীন শরীরটার কাছে রেখে দিল। নিমেষেই অবুঝ শিশুটাও যেন বুঝে গেল মায়ের শরীরের প্রখর ঘ্রাণ। নিমেষেই কান্না বন্ধ হয়ে গেল, আর ছোট্ট হাতগুলো কেড়ে মৃদুভাবে মায়ের বুকের কাপড়টা সরাতে চাচ্ছে। সাদিত এই দৃষ্টি দেখে এতক্ষণের চেপে রাখা নরম আবেগী মনটাকে আর আটকে রাখতে পারল না। শক্ত খোলস ভেঙে চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো নিঃশব্দের নোনা জল। আপন অতি আপন প্রিয়জনকে হারানোর বেদনায় তখন চোখের জলগুলো যেন হয়ে উঠল এক একটি অগ্নিলাভা। কিভাবে পারলি পাখি? আমাদের মেয়েটার কথা তো একবারও মনে পড়লো না। এতটা প্রাসাদ তুই, আমাদের এইভাবে নিঃস্ব করে যেতে তোর বুক একবারও কাঁপলো না? কিভাবে পাখি, কিভাবে পারলি? মৃত্যু ব্যক্তি কি আর রাগ অভিযোগে প্রতি উত্তর করে? করে না তো। তাই সাদিদের প্রাণ পাখিটাও কোনো উত্তর দিল না। সব অভিযোগ, রাগ, ক্ষোভ মাথা পেতে নিল। সাদিদের করুণ আরতি, নবজাতকের ক্ষুধার্তের আহাচারি কোনোটাতেই নীলার মন গড়ল না। সে আজ পাষাণ, ভীষণ কঠিন এক জড় বস্তুতে পরিণত হয়েছে, যাকে ছোঁয়া যায়, কিন্তু তার থেকে মানব সহজাত বৈশিষ্ট্য আশা করা যায় না। মানব সভ্যতার জন্য তার সহজতম পরিচয় হচ্ছে লাশ, অর্থাৎ মৃত্যু ব্যক্তি। সাদিত হুড়মুড়িয়ে চোখ খুলল। ভয়ার্থ উদ্বিগ্ন প্রবল দৃষ্টিতে চারপাশে তাকাতে লাগলো।
একটু দূরেই মা বাবা সহ সবাইকে উপস্থিত দেখা যাচ্ছে। নিচের দিকে তাকাতেই ছোট্ট প্রাণটাকে বুকের সাথে আগলে দেখতে পেল। আর ধীরে ধীরে সবটা তার বোধগম্য হতে লাগলো। দুঃস্বপ্ন ছিল? তাহলে সাদিত প্রাণপণে দোয়া করবে এমন দুঃস্বপ্ন যেন তার শত্রুপক্ষও কোনোদিন না দেখে। বুকের ভিতরের হৃদযন্ত্রটা এখনো ধকধক করছে, বোধহয় অস্বস্তিতায় বেরিয়ে আসতে চাইছে। সাদিতের চোখের কোণ গড়িয়ে আবারও নিঃশব্দের অশ্রুকণা গড়িয়ে পড়ল। নিজের কলিজার টুকরোটাকে আরেকটু বুকের সাথে আগলে নিয়ে কপালে স্নেহের আদর দিল। মেয়েটা পেটে খিদে নিয়েই বাবার কোলে ঘুমিয়ে পড়েছে। সাদিত তখন এই ছোট্ট প্রাণটাকেই একদৃষ্টিতে দেখছিল। কখন যে 2 মিনিটের জন্য ক্লান্ত চোখজোড়া লেগে গিয়েছিল সেটা খেয়াল করতে পারছে না। আর এই 2 মিনিটেই সাদিতের আত্মা বেরিয়ে আসার জোগাড় হলো। এমনটা হবে জানলে সে চোখের পাতা প্রয়োজন হলে সুপার গ্লু দিয়ে আটকে রাখত। তারপরও একে অপরের সাথে লেগে গিয়ে সাদিতের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করতে দিত না। ঘুমন্ত মেয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতেই আবারও তার চোখজোড়া রক্তিমে রাঙিয়ে উঠল। তার প্রাণ পাখিটা কি এখনও ঘুমে? তারা এখনও তাকে কাটাকাটি করছে, এখনও যন্ত্রণায় সে কাতরাচ্ছে। কিন্তু আর কত? সাদিত মুহূর্তেই উঠে দাঁড়ালো। কাউকে পরোয়া না করে অপারেশন থিয়েটারের দরজায় অনবরত আঘাত করতে লাগলো। ওপেন দ্য ডোর। বের কর আবার পাখিকে, এখানে আর এক মুহূর্ত রাখবো না। খোলো বলছি। সাদি, কী সব পাগলামি? এটা হসপিটাল, ওনাদের ঠিকমতো কাজ করতে দে। দাবা বান্দা, এখানে আর 1 মিনিটও রাখবো না। তারা কিচ্ছু পারে না। আমার পাখিটাকে এতক্ষণ ধরে কষ্ট দিচ্ছে, আমি ওকে রাখবো না এখানে। খোলো দরজা, খোলো বলছি। প্লিজ স্যার, এমন করবেন না, শান্ত হন। আরও অসুস্থ পেশেন্ট অ্যাডমিট আছে, তাদের এত জোরে আওয়াজের ফলে সমস্যা হচ্ছে। সমস্যা মাই ফুট। এই মুহূর্তে ওটি দরজা না খুলে তোমাদের সবার সমস্যা হয়ে দাঁড়াবো। একটাকেও ছাড়বো না আমি, গুনে গুনে হিসাব বরাবর করব। আচ্ছা স্যার, করেন, কিন্তু এখন প্লিজ এমনভাবে চেঁচামেচি করবেন না, আপনার ওয়াইফেরও তাতে প্রবলেম হবে। খবরদার, খবরদার, যদি আমার নীলাঞ্জনার কিছু হয়, ওর কিছু হওয়া চলবে না, কিচ্ছুটি না। খোলো দরজা। সাদিতের অনবরত হসপিটালের স্টাফদের সাথে গলা উঁচিয়ে চেঁচামেচি আর বাকিদের তাকে বারণ করার অতিরিক্ত শব্দে কোলের বাচ্চাটার ঘুম ততক্ষণে ভেঙে গেল। পেটে খিদে নিয়েই সে ঘুমিয়েছিল, তাই এখন সজাগ হতেই আবারও নিজের কষ্টগুলো কান্নারূপে জানান দিতে লাগলো। শায়লা রহমান এবার বেশ ধমকি দিয়েই উঠলেন। থাম সাদি, অনেক করেছিস। মেয়েটার আবারও খিদের জ্বালা কান্না করছে। নিজেকে সামলে ওকে একটু দেখ। এখন থেকে শুধু নিজেদের কথা ভাবলে চলবে না, ছোট্ট মেয়েটার কথা আগে ভাবতে হবে। মায়ের এহেন কথার পরিবর্তে সাদিত আর কিছু বলে উঠতে পারল না। শুধু ছলো ছলো অশ্রুসিক্ত চোখগুলো মেয়ের বুকের সাথে আগলে নিয়ে লুকিয়ে নিল। মায়ের মন এবার নরম হয়ে এলো। ছেলের পিঠে আলতো করে হাত বুলিয়ে আদরের স্বরে ডাকল, আব্বা তাকা। সাদিত চেপে রাখা রক্ত লাল চোখে মায়ের দিকে তাকাতেই তিনি শাড়ির আঁচল নিজের চোখের কোণের পানিটা মুছে নিল। অতঃপর স্নেহময়ী মমতায় সিক্ত কণ্ঠে বললেন, আমাদের কাছে তো থাকছে না, আর জন্মের পর থেকে এক বিন্দু পানিও মুখে পড়েনি। তুই একটু দেখ না আব্বা, যদি একটু কিছু খায়। ছোট্ট বাচ্চা আর কতক্ষণ না খেয়ে থাকবে? মা, মেয়ের খাবার নিয়ে আসো। সাদিত মাথা নামিয়ে নরম গলায় কথাটি বলে উঠতেই শায়লা রহমান চোখ মুছতে মুছতে সামনে এগিয়ে গেলেন। আপাতত ছেলের পাগলামি থামানোর একমাত্র হাতিয়ার হচ্ছে এই অবুঝ শিশুটি। হয়তোবা মা হয়ে অবুঝ শিশুটিকে দুর্বলতা হিসেবে ছেলের বিপক্ষে ব্যবহার করছেন, কিন্তু করার যে কিছু নেই, পরিস্থিতিটাই এমন। শায়লা রহমান ছোট্ট ফিডারে করে কুসুম গরম ফর্মুলা মিল্ক এনে সাদিতের হাতে দিলেন। সাদিত মেয়েকে নিয়ে চেয়ারে বসল। মুখের কাছে খাবার দিতেই ছলো ছলো চোখে মেয়ের অনীহা প্রকাশ। সাদিত মেয়ের মুখপানে নির্নিমেষ তাকালো। একদিনে শিশুটারও মায়ের প্রতি কত অভিমান। সাদিত আদরের স্বরে ডাকলো, আম্মা। মেয়ে তাকালো। বার কয়েক চোখের পাতার নরম চরণ করে একদৃষ্টিতে বাবার পরবর্তী কথা শোনার জন্য অপেক্ষা করতে লাগলো। তুমি আমার লক্ষ্মী আম্মা না? একটু খাও, বাবার কষ্ট হচ্ছে তো।
কয়েক ঘন্টার বাচ্চাটাই যেন অভিমানে ঠোঁট উল্টে নিল। বাবার প্রতি যেন আদুরে অভিযোগ জানাচ্ছে সে। এমন ব্ল্যাকমেইল করার মানে কি? সাদিত আলতো করে ফুলো গালটা আর ঠোঁটটা ছুঁয়ে দিল। অতঃপর মেয়ের মুখের দিকে তাকিয়ে ফিডার ধরল। বাচ্চা মেয়েটা শেষ একবার বাবার দিকে আহ্লাদি অভিযোগ মাখা দৃষ্টি নিক্ষেপ করে ফিডারে মুখ লাগালো। শায়লা রহমান পাশ থেকে তৃপ্তির হাসি হাসলেন। সত্যিই খোদার লীলা বোঝা বড় দায়। এই ছোট্ট বাচ্চাটা বাবাকে কিভাবে সবার থেকে আলাদা করছে। এতক্ষণ তারা তো কম চেষ্টা করেনি, কিন্তু না, পিচ্ছি হলেও তেজ অনেক, খেলোই না। কিন্তু এখন বাবা আদর করে দিতেই খেয়ে নিচ্ছে। মেয়ে অল্প একটু খেয়ে মুখ সরিয়ে নিল। সাদিত সেটা দেখে ঠোঁটের কোণে ক্ষীণ ম্লান হাসি নিয়ে বলল, আচ্ছা, লাগবে না, বাবা জোর করবো না। শায়লা রহমান এবার পাশ থেকে না হেসে পারলেন না। হাসতে হাসতেই বললেন, তোর মেয়ে তো দেখি সিনেমার হিরোইনকেও হার মানাবে সাদি। কি জবরদস্ত অ্যাক্টিং করে। সাদিত মায়ের কথায় হাসতে পারল না। কেবল আলতো করে মেয়ের মুখের পাশে লেগে থাকা এঁটো খাবারটা মুছে দিল। অতঃপর মায়ের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, একটু নামাজের জায়গায় যাব, মেয়েকে রাখবে নাকি নিয়ে যাব? দে, দেখি তোর আদরের দুলালি থাকে কি না। সাদিত আস্তে করে শায়লা রহমানের কোলে মেয়েকে দিতেই পিচ্ছির মৃদুস্বরে কান্না শুরু। তা দেখে সাদিত হাত বাড়িয়ে বলে উঠল, থাক, লাগবে না, দিয়ে দাও আমার কাছে। তুই না নামাজ পড়বি? সমস্যা নেই, মেয়েকে নিয়েই পড়তে পারবো। সাদিত শায়লা রহমানকে আর কিছু বলতে না দিয়েই মেয়েকে বুকে চড়িয়ে সামনে হাঁটা দিল। যাওয়ার সময় স্থির দৃষ্টিতে বন্ধ দরজাটার দিকে তাকালো। এক হাতে আলতো করে ছুঁয়ে দিতেই চোখটা আবারও ঝাপসা হয়ে এলো। মেয়ের শরীরে চড়ানো তোয়ালে দিয়ে চোখের কার্নিশটা মুছে নিয়ে আবেগী মায়া ভরা নিচু স্বরে বলে উঠল, প্রাণ পাখি, ভালোবাসি তো, আর কষ্ট দিও না, সহ্য করতে পারছি না যে। মেয়ে তোমাকে চাচ্ছে পাখি, মেয়েকে বুকের সাথে আগলে ধরবে না? আমাদের মেয়েটাকে এত কষ্ট দেবে তুমি? আমার নীলাঞ্জনা কি এমন? সে তো কাউকে কষ্ট দেয় না, কারো চোখের পানি সে সহ্য করতে পারে না। তাহলে চলে আসো লক্ষ্মীটি, অপেক্ষা করছি তো। তোমার মেয়ে, তোমার স্বামী তোমার পথ চেয়ে বসে আছে, প্লিজ আর কষ্ট দিও না। বলতে বলতেই সাদিতের গলাটা আবারও লেগে আসলো। সে আবারও নিঃশব্দের অশ্রু জলটুকু মুছিয়ে নিয়ে সামনে এগিয়ে গেল। এতক্ষণে ছোট্ট প্রাণটা আবারও ঘুমিয়ে পড়েছে। সাদিত আলতো করে মেয়ের কপালে চুমু দিয়ে তাকে সাবধানে নামাজের জায়গায় একপাশে শুইয়ে দিল। অতঃপর নিচে তার পাশে নামাজের জন্য দাঁড়ালো। বিপদ থেকে রক্ষা করতে করুণাময় সৃষ্টিকর্তা ব্যতীত অন্য কোনো বিকল্প রাস্তা নেই। তার প্রিয়তমাকে একমাত্র উনিই এই সংকটপূর্ণ অবস্থা থেকে রক্ষা করতে পারেন। তাই তো মনের সবটুকু আবেগ, ভালোবাসার গভীরতা থেকে করুণ আরতি তুলে সৃষ্টিকর্তার নিকট সাদিত ফরিয়াদ জানাতে লাগলো। এভাবে কতক্ষণ কেটে গেল সেটা বোঝা গেল না। কতটা প্রহর গুণে একান্তে নীরবে চলল সেই মোনাজত, সেটা ব্যাখ্যা করা গেল না। অথচ মানুষটি এখনও চায় নামাজে স্থির, তীব্র আকুতি ভরা প্রার্থনায় মগ্ন। সাহেব যখন পুরুষদের নামাজের জন্য বরাদ্দকৃত স্থানে এসে দাঁড়ালো, তখন আপন মনেই তার মুখ ফুটে বের হলো, ঘুমন্ত বাচ্চাটা ইতিমধ্যেই জেগে গিয়েছে, কিন্তু সে একটা আওয়াজ করল না। কেবলমাত্র ডাগর ডাগর চোখে বাবার প্রার্থনায় সিক্ত মুখটার দিকে তাকিয়ে থাকলো। শাহিদ আর সাদিতকে ডেকে তার নামাজে ব্যাঘাত ঘটালো না। কেবল কিয়ৎকাল মুগ্ধ দৃষ্টিতে এই অপরূপ সৌন্দর্য দেখে অপেক্ষার প্রহর গুনতে লাগলো। অবশেষে সাদিত যখন সালাম ফিরালো, তখন শাহেদ ধীর স্বরে ডেকে উঠল। সাদিত ভাইয়ের ডাকে পিছন ফিরে তাকালো। তাকে পিছনে ফিরতে দেখেই শাহেদ অতি উৎসাহী গলায় বলতে লাগলো, উত্তেজনায় শাহেদের গলা দিয়ে অগোছালো কথা বের হচ্ছে। অবশেষে সে একটা দীর্ঘশ্বাস টেনে হাসি মুখে বলে উঠল,
অতি আনন্দের সাদিত যেন ভাষা হারিয়ে ফেলেছে। কেবল অশ্রুসিক্ত চোখে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। সাদিত বাচ্চাকে নিয়ে অপারেশন থিয়েটারের সামনে আসতেই সবাইকে দেখতে পেল। তাদের দৃষ্টি সাদিতের দিকে পড়তেই ডক্টর ফারজানা কিছুটা ব্যঙ্গাত্মক স্বরে বলে উঠল, বাহ বাহ, এত প্রেম! আর আমরা তো সবাই বানে জলে ভেসে এসেছি, তাই না? নিয়ে যাও নিজের বউকে। যাদের বাড়িতে পেশেন্টের থেকে বড় পাগল এমন হাজব্যান্ড আছে, তাদেরকে আমরাও আমাদের হসপিটালে রাখি না। জলদি বউ বাচ্চা নিয়ে দূর হও। সাদিত প্রতি উত্তরে কিছু বলল না, কেবল ঠোঁটের কোণে ফুটে উঠল তার কৃতজ্ঞতায় ভরা হাসি। আর এই হাসিতেই যেন ডক্টর ফারজানার মেকি রাগটাও পড়ে গেল। তিনিও নিচু স্বরে হেসে ফেললেন। সাদিতই এবার বাবুকে কোলে নিয়ে নীলার কাছে যাবার জন্য এগিয়ে গেল। ডিউটি নার্স দরজা খুলে দিতেই সাদিতের চক্ষু সামনের ব্যক্তিটির দিকে স্থির হলো। প্রাণ পাখিটাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে। অবশ্য ক্লান্ত না হয়ে উপায় আছে? সাদিতের কলিজার টুকরোটাকে এই পৃথিবীর আলো বাতাস দেখাতে গিয়ে তার কোমল পাখিটা যে কম যন্ত্রণা সহ্য করেনি। সাদিতের চোখজোড়া আবারও নিচের অজান্তেই ম্লান হয়ে উঠল। সে ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। খুব পরিচিত কারো উপস্থিতি অনুভব করে নীলা দুর্বল চোখজোড়া খুলে তাকালো। অতঃপর চোখের সামনে সেই পরিচয় প্রিয় মুখ, যা নাকি কয়েক ঘন্টা আগেও নীলা ভেবেছিল এইটাই হয়তোবা শেষ দেখা। আর কোনোদিন হয়তো এই প্রিয় মুখটা দর্শন করার ভাগ্য তার হবে না। কিন্তু সৃষ্টিকর্তা সহায় হয়েছেন। নীলা তার প্রতি কৃতজ্ঞ, যেই কৃতজ্ঞতা এই ইহ জীবনে পূরণ করা সম্ভব নয়। নীলার সাধ্যি নেই সেই করুণার জন্য উপযুক্ত প্রতিদান ফিরিয়ে দেবার। নীলা ঋণী, আর এই ঋণের ভার সে হাসি মুখে সারা জীবন বয়ে বেড়াতে রাজি। সাদির ধীর পায়ে এগিয়ে সে প্রিয়তমা এবং নিজেদের মধ্যকার সবটুকু দূরত্ব মিটিয়ে নিল। অতপর গাঢ় ভীষণ আতুরে এক উষ্ণ চুম্বন পড়ল প্রিয়তমার স্ত্রীর ললাটে। স্বামীর প্রতি আতুরে স্নেহময় চুমুতে নীলার নেত্রপল্লবগুলো তীর করে কেঁপে ওঠে, নিমেষেই বুঝে গেল। কপাল থেকে পুরুষালী শুষ্ক ঠোঁটজোড়া সরেছেতেই নীলা পিটপিট করে চোখ খুলল। অতপর সাদিতের বুকের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা ছোট্ট প্রাণটিকে এক পলক দেখার জন্য ব্যর্থ চেষ্টা চালালো। সাদিত তার অব্যক্ত অনুভূতি বুঝতে পেরে নিঃশব্দে তৃপ্তিজনক হাসল। অতপর ছোট্ট শরীরটা নীলার বুকের সাথে লাগিয়ে শুইয়ে দিল। এর পরবর্তী 1 মিনিট কি হলো নীলা বুঝতে পারল না। কেবল থম ধরে নিষ্পলক ছোট্ট মুখশ্রীটার দিকে তাকিয়ে রইল। অতপর ধীরে ধীরে তার ঠোঁট ভেঙে এলো। সাদিত সেটা দেখেও আবার হাসল। মেয়ে হয়েছে একেবারে মায়ের কার্বন কপি। নীলা মুগ্ধ স্নেহময়ী দৃষ্টিতে নিজের নারী ছেঁড়া ধনকে দেখতে লাগলো। আর পলকেই চোখের কার্নিশ পেয়ে গড়িয়ে পড়ল পরম সুখের অশ্রুজল। হয়তো এই সময়টা তার জীবনে আসবে এটার আশা সে ছেড়েই দিয়েছিল। এই মুখটা দেখার কখনো সৌভাগ্য জন্মাবে এটাও তার অলীক কল্পনাই ছিল। কিন্তু আজ সবটাই তার সামনে বাস্তব, একেবারে প্রাণোচ্ছল। নীলা আদরের সন্তানের ললাটে স্নেহের চুম্বন দিতে গেল, কিন্তু সদ্য সেলাইয়ের যন্ত্রণায় নড়াচড়ার সাধ্যি পেল না। কিন্তু তার আহত দৃষ্টির সাদিতের নজর এড়াতে পারেনি। তাই তো মেয়েকে আলতো করে তুলে ধরে নীলার মুখশ্রী বরাবর করে দিল। নীলা এক পলক সাদিতের দিকে খুশিময় কৃতজ্ঞতা স্বরূপ দৃষ্টি নিক্ষেপ করে ছোট্ট কপালটাতে সযত্নে কোমল অধর যুগল চেপে ধরল। আর সাথে সাথেই আবারও গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা উষ্ণ নোনা জল। নীলা মেয়েকে আদর দিল। অসংখ্য অগণিত অজস্র স্নেহের উষ্ণ পরশ ছোট্ট মুখটাতে বলিয়ে দিল। আর অপর দিকে প্রিয়তমার কান্না মিশ্রিত হাসি মুখ দেখে সাদিত আপন মনেই বিড়বিড় করল, আমার এই সুখের পরিবারে কারোর নজর লাগিও না খোদা, তোমার নিকট আকুল আবেদন জানাচ্ছি। নীলা মেয়েকে ধরতে চাইল, ছোট্ট শরীরটাকে নিচের বুকে টেনে নিতে চাইল, কিন্তু হাতে ক্যানেলা লাগানোর দরুন এবং শরীরের দুর্বলতাই পারছিল না। সাদিদি সাহায্য করল। মায়ের বুকের সাথে মেয়েকে আষ্টে পৃষ্ঠে চড়িয়ে দিল। নীলার বুকে যেন তুষারপাতের ন্যায় হিমবায়ু বয়ে গেল। এতটা প্রশান্তি বুঝি মাতৃত্বে? সেটা বোধহয় কখনো ভাষায় প্রকাশ মতো না। এটা কেবল একান্ত অনুভবের বিষয়। পিচ্ছি মেয়েটা তখন মায়ের বুকের ওম পেয়ে মুখ ঘষতে লাগলো। নীলা এক পলক সাদিতের দিকে তাকালো। সাদিত তার দিকে তাকিয়েই মুখ চেপে নিঃশব্দে হাসছে।
ছোট্ট প্রাণটার মনের অব্যক্ত শব্দহীন অনুভূতিগুলো বোধহয় মা বাবা ইতিমধ্যেই বুঝতে সক্ষম হচ্ছে। নীলাও মাথা নুইয়ে মৃদু হেসে মেয়ের মাথায় সযত্নে চুমু দিল। অতপর পরিহিত কাপড়ের বুকের জিপারটা খুলতে গেলেই ইতস্তত বোধ করে এক পলক সাদিতের দিকে তাকালো। সাদিত তার মুখভঙ্গি দেখে সাথে সাথেই জানতে চাইল। কি? নীলা উত্তর দিতে পারল না, কেবল মাথা নুইয়ে একেবারে চিবুক বুকে ছুঁয়ে রাখল। সাদিত মৃদু হেসে নিজেই নীলার জিপারটা খুলে দিল। অতপর মিহিস্বরে বলল, নাও। অতপর লজ্জা ইতস্তত বোধ আড়ষ্ঠতা নিয়েই নীলা মেয়েকে ফিডিং করাতে চাইল। এখানেও ঘটল বিপত্তি। নীলাকে হালকা নড়ে চড়ে বাবুকে প্রসেস করতে দেখেই সাদিত দ্রুত বলে উঠল, তুমি নড়াচড়া করো না, আমি ঠিক করে দিচ্ছি। অতপর সাদিতি মেয়েকে মায়ের একেবারে বুকের সাথে মিশিয়ে রাখল। মেয়ে পরম স্বাচ্ছন্দ্যে মায়ের বুকে মুখ দিতেই নীলা চোখ বন্ধ করে সাদিতের হাত শক্ত করে খামচে ধরল। সাদিত তার অনুভূতি বুঝতে পেরে প্রিয়তমার এলোমেলো চুলগুলোতে যত্নের সহিত হাত বুলিয়ে দিতে লাগল। অতপর ভীষণ আবেগী ভরাট কণ্ঠে বলে উঠল, এই অমূল্য রত্নের প্রাপ্য উপহার স্বরূপ তোমাকে কি দেওয়া যায় আমার জানা নেই। বলো তুমি কি চাও? কিসের পরিবর্তে আমার ঋণের ভার একটু কম হবে? নিজের সবটুকু বিলিয়ে দিয়ে হলেও আমি তাতে পিছু হব না। তাই? বলো কি চাও? ভালোবাসা, একটু অনেকটা বেশি ভালোবাসা দেবেন তো? সাদিত প্রিয়তমার স্ত্রীর কথাই ঠোঁট কামড়ে হেসে ফেলল। অতপর পেটের খিদে নিবারণে ব্যস্ত মেয়েকে সাথে নিয়েই নীলাকে আলতো করে জড়িয়ে ধরল। ভীষণ প্রগাঢ় এক ভালোবাসাময় উষ্ণ চুম্বন খেল প্রিয়তমার কোমল ললাটে। অতপর প্রিয়তমার বক্ষ পিঞ্জরের সাথে লেপ্টে থাকা ছোট্ট প্রাণটির নরম গালেও পড়ল বাবার স্নেহভরা আদর পরশ। হসপিটালের তীব্র ফিনাইলের গন্ধটা যেন উপচে পড়া হাসি মুখগুলোর কাছে ফিকে পড়ছে। খরার পর আকস্মিক বৃষ্টিতে যেমন মাঠে খেটে খাওয়া কৃষকের মুখে ব্যাখ্যাহীন হাসি মুখখানা দেখা যায়, তেমনিভাবে আল্লাহর অশেষ কৃপায় নীলার সুস্থতাই যেন প্রিয়জনগুলোর মধ্যে একই ছাপ। তাই আদরের মেয়েটাকে তারা নিজেদের সর্বোচ্চ আদর স্নেহ লুটিয়ে দিতে ব্যস্ত। মা ভয় পাইয়ে দিয়েছিল। সেটা আর বলতে আন্টি, আমার কলিজা তো গলায় এসে আটকে গিয়েছিল। এটা তোর কলিজা নাকি গুড়া কৃমি? এমন লাফালাফি করে কেন? শান্ত চোখ পাকিয়ে তানফিরের দিকে তাকালো। তাতে তানফিরের মধ্যে সেরকম কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। সে এক ধ্যানে উত্তরের অপেক্ষায় শান্তর দিকে তাকিয়ে, কিন্তু শান্ত তাকে পুরোপুরি নিরাশ করে দিয়ে বিনা প্রতি উত্তরে কেবিন থেকে বেরিয়ে গেল। তাকে রেগে চলে যেতে দেখে শাইলা রহমান তানফিরের কান টেনে ধরলেন। পাজি ছেলে, সব সময় মেয়েটার পিছনে না লেগে থাকলে তোর ভালো লাগে না বুঝি? আরে কি কর, ব্যথা পাই তো, কান ছাড়ো। উফ। শাইলা রহমান কান ছাড়ার আগে আর একটা কানমলা দিয়ে তবে হাত সরালেন আর মেকি রাগ দেখিয়ে বললেন, যা গিয়ে দেখ মেয়েটা কোথায় গেল। হাসি খুশি পরিবেশটাতে ঝগড়া না বাঁধালে শান্তি লাগে না। যত সব দুষ্ট ছেলে পেলে হয়েছে। শাইলা রহমান তানফিরের আরও কিছু গালবন্ধ করল। সবাই তানফিরের চুপসে যাওয়া মুখোশটি দেখে ঠোঁট চেপে হেসে যাচ্ছে। তানফির পাংশুটে মুখ নিয়েই কেবিন থেকে বের হলো। তার গমন পথের দিকে তাকিয়ে হাসিবুর রহমান বলে উঠলেন, অনেক তো হলো হাসি ঠাট্টা, এবার যে মিষ্টি মুখে পালা। সেটার বলতে বাবা, আমাদের বাড়ির প্রথম মেয়ে রাজকন্যার আগমনে যে মিষ্টির বৃষ্টি হবে। তাহলে আর দেরি কেন, অর্ডার দাও ঢাকার সব মিষ্টি দোকানে। একদিনের জন্য শহরের সব মিষ্টি যেন আমাদের জন্য বরাদ্দ করা হয়। আবারও আরেক দফা হাসাহাসি হলো। তারা যেন আজকে নিজেদের অতি আনন্দগুলো প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছে না, তাই তো বাচ্চাদের মতন এমন কারণে অকারণে হেসে যাচ্ছে। কথা শেষ হতেই শাহিদ আর অর্ণব চলল মিষ্টির জন্য। সাদিত এক পলক নীলার দিকে তাকালো। সে মেয়ের ছোট্ট আঙ্গুলগুলো নিয়ে খেলা করছে। সাদিদের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। নীলার আচমকা সাদিদের দিকে চোখ পড়তেই দুজনেই চোখাচোখি হয়ে গেল। সাদিদকে সবার সামনেই এমন নির্লজ্জের মতো এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে লজ্জাপতি নীলা বেশ লজ্জা পেল, আর সাথে সাথেই দৃষ্টি নত করল। শান্ত নিজস্ব শরীরের রাগ মেটাতে হসপিটালের নির্দোষ কাজগুলোর উপর অত্যাচার চালাতে শুরু করলো। বোধ
বোধহয় দেহের সমস্ত শক্তি খরচ করে সে অনবরত গাছের পাতাগুলো ছিঁড়ে যাচ্ছে। এখন এত শক্তি যখন থাকার দরকার তখন তো দেখি না। আগুনে যেন তানভীরের কথাটা পেট্রোল হিসেবে কাজ করলো। শান্ত কটমট দৃষ্টি নিয়ে পিছনে ফিরল। আরে বাস, জলসার কটকটি দেখি বাংলাদেশের মাটিতে। আপনি আপনি একটা অসহ্য। শান্ত চলে যেতে নিতেই তানভীর পিছন থেকে তার হাত টেনে ধরল, আর চারপাশে একবার দেখে নিয়ে শান্তকে পিছন থেকে হালকাভাবে জড়িয়ে ধরল। কাঁধে থুতনি রেখে তীক্ষ্ণতা ভুলে নরম স্বরে বলে উঠল, কি হয়েছে, এত রাগ কেন? কি আর হবে, কিছু হয়নি। কণ্ঠে প্রখর অভিমানিনীর টান দেখে তানভীর দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে হাসল। অতপর রাগে ফোলা নাকটা আরেকটু ফুলিয়ে দিতেই বলল, তাহলে তো ভালোই, কিন্তু মুখ এমন পেঁচার মতো কেন? এমনিতেই বান্ধ। তানভীরকে সম্পূর্ণ কথা সমাপ্ত করতে না দিয়েই শান্ত তার পেটে কনুই দিয়ে খোঁচা দিল। অতপর ভাঙা অভিমানী স্বরে বলল, তাহলে কোনো রূপসী লালনাকেই বিয়ে করতেন? আমাকে করার কি দরকার ছিল? তখন কি চোখ ছিল না, নাকি বিয়ে হতেই বিতৃষ্ণা এসে গিয়েছে? এবার তানভীর আর দুষ্টুমির মুডে নেই। এই কথার পর দুষ্টুমি বানাই না, তাই ধরে রাখা হাতের বাঁধন আরেকটু জোরালো করে পুরুষালী ঘনস্বরে বলে উঠল, আজকে শেষ, আর কখনো যেন তোমার মুখ থেকে এমনটা না শুনি। রাগ অভিমান ঠিক আছে, তাই বলে এসব মেনে নেব না, মাইন্ডেড। তানভীরের গলায় রাগের আভাস পেয়ে শান্ত যেন এবার নিভে এলো। কেননা তানভীরের রাগ সম্পর্কে ইতিমধ্যেই তার ধারণা জন্মে গিয়েছে। শান্তকে চুপচাপ দেখে তানভীর এবার জোরে একটা শ্বাস টানল, মাথায় জ্বলে ওঠা রাগটা কমানোর সর্বোচ্চ প্রয়াস। অতপর মিনিট কয়েক নীরবতার পর তানভীরই বলল, তখন এভাবে রাগের কারণ কি? নিভে যাওয়া অভিমানের টুকরোগুলো যেন আবারও মাথা চারা দিয়ে উঠল। নিজেকে তানভীরের বাহু বন্ধন থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে শান্ত বলে উঠল, ছাড়ুন আমাকে, একদম কথা বলবেন না। কতবার আপনাকে বলেছি সবার সামনে তুইতকারি করবেন না? বিয়ের আগে ঠিক ছিল, কিন্তু এখন লোকে কি বলবে? ছাড়ুন বলছি। তানভীর তার রাগের কারণটুকু জেনে শব্দ করেই হেসে ফেলল, যা দেখে শান্ত যেন তেলে বেগুনে জ্বলে উঠল। আবার হাসি হচ্ছে? খারাপ লোক কোথাকার। না এসে উপায় আছে? বউ যে এই বিষয়কে কেন্দ্র করে এমন গাল ফুলিয়ে পুষবে সেটা কে জানে। আমি আমার বউকে আদর করে তুই ডাকবো, প্রয়োজন হলে আপনি ডাকবো, তাতে কার কি? তুই টাকা আদর? ছি, কি বিশ্রী লাগে শুনতে। তানভীর তার কথাই পাত্তা দিল না, ঠেসে শান্তের কানের পিছনে চুমু খেয়ে বলল, পিচ্ছিরি লাগে না গো, আদর আদর লাগে, বরং একটু বেশিই লাগে। তানভীরের কর্মকাণ্ডে শান্ত আশেপাশে তাকিয়ে একটু যেন দমে গেল। মেয়েকে রাগ ভুলে মিইয়ে যাওয়া স্বরে বলল, পাবলিক প্লেসে এসব কেমন নির্লজ্জতা? তাহলে বলছিস প্রাইভেট প্লেসে নির্লজ্জ হতাম? চল তাহলে বাসে যাই, আজ একেবারে নির্লজ্জতার ডেফিনেশনই চেঞ্জ করে ফেলবো। ধ্যান, যত সব আজগুবি কথাবার্তা। আরে কই আজ কবি, শোন না, সাদের মেয়ে উপলক্ষে ওইদিকে সবাইকে মিষ্টি মুখ করাচ্ছে, আমিও মিষ্টি খাবো। তো আপনাকে খেতে কে বারণ করেছে? যান গিয়ে পেট ভরে মিষ্টি খান। ওই মিষ্টিতে তো পেট ভরবে না, আমার স্পেশাল মিষ্টি চাই। মানে? তানভীর নিচের ঠোঁট কামড়ে ধরে ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে শান্তর ঠোঁটের কোণ স্পর্শ করল। ঠোঁটে হালকা স্লাইড করতেই শান্ত চোখ পাকিয়ে তার দিকে তাকালো। এই মিষ্টি চাই। শান্ত এবার লজ্জা পেয়ে আস্তে করে তানভীরের বুকে ধাক্কা দিয়ে নিচের থেকে সরালো। লজ্জায় ইতিমধ্যে তার গাল লালচে বর্ণ ধারণ করেছে। কি হলো, দিবি না? সরুন তো, সব জায়গায় দুষ্টুমি। দুষ্টুমির কি দেখলি? মাত্র একটা কিসই তো চাইলাম, এখানেও তোর অনীহা। নতুবা কি করব? আপনার বেশরমগিরিতে সঙ্গ দিব? তুই মুডটাই খারাপ করে দিস। শোন, আমার ডিসিশন না চেঞ্জ, শুধু মিষ্টি না, আমার এর থেকেও বড় জিনিস চাই। মানে? তানভীর যেন এবার বেশ লজ্জা পেল। লজ্জাবতী মেয়েদের মতো মুখ লটকিয়ে ফিসফিস করে বলল, একটা গোলুমলু দে। মানে? শান্ত যেন ছোটখাটো একটা বিষম খেল, তার চোখ জোড়া প্রায় বেরিয়ে আসার উপক্রম। কিন্তু তানভীর খানিকটা রেগে গেল, তাই তো শান্তর মাথায় হালকা একটা ধাক্কা দিয়ে বিরক্তি মাখা স্বরে পড়ল, কথা মাইয়া কোথাকার, খালি মানে মানে করে।
তারপর আবারও সে নিচের খোলস পাল্টে নিল। মুহূর্তেই মুখে মেয়েদের ন্যায় খানিকটা লাজুকতা মিশিয়ে বলে উঠল, কিচ্ছু বুঝে না, একটা গোলুমলু বাবু চাই, প্লিজ দে। শান্ত হাত দিয়ে মাথায় ঘষতে ঘষতেই তানফিরের দিকে কটমট চাহনিতে তাকালো। এই ছেলেটা কোনোদিন না জানে তার মাথার সব নাটবল্টু নাড়িয়ে ফেলে। অতপর কণ্ঠে লজ্জা নয় বরং রাগ মিশিয়েই বলল, বাচ্চা কি হাটবাজারে বিক্রি করে যে আপনি চাইলেই আমি কিনে এনে দিতে পারবো? আরে সেটা তো বলিনি, আমরাই বাচ্চা তৈরির কাজে লেগে যাব, শুধু তুই মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি প্রিপেয়ার হলেই চলবে। এবার তাকে আর পায় কে? বেচারা লজ্জায় প্রায় মরি মরি। শান্ত এতক্ষণ চমকিত পর্যায়ে থাকলেও এখন যেন তার দম ফেটে হাসি পাচ্ছে। এই ছেলে তাকে আর কত রূপ দেখাবে? এই নরম তো এই গরম, আবার এই বেশরম তো এই লজ্জায় কাদা কাদা। আমি যাই। বলেই শান্ত এই আপত্তিকর পরিস্থিতি থেকে কেটে পড়তে চাইল, কিন্তু তানভীর আবারও শুরু করলো, প্লিজ একটা বাবু দে না, সাথে মেয়েটা দেখ কত নরম তুল তুলে, আমারও চাই, প্লিজ লক্ষ্মী বউ আমার, একটা বাবু দে। আরে কি পাগলামি এসব? বাচ্চা বললেই কি পাওয়া যাবে নাকি? এটা কি হাতের মোয়া? কমপক্ষে 1 বছর লাগবে। তাও ঠিক, তাহলে চল আজকে থেকে কাজে লেগে যাই। এমনিতেই 1 বছর, আবার লেট মানে প্রোডাকশনে আরও লেট। হিস, আপনিও না? শান্ত আর 1 সেকেন্ডও দাঁড়ালো না, প্রায় দৌড়েই হসপিটালের করিডোর পেরিয়ে কেবিনের দিকে চলল। আর তানভীর বেচারা তো নিচের নির্লজ্জতা বজায় রাখার অপশান চালিয়েই যাচ্ছে। আরে লক্ষ্মী বউ, শোনো বউ, যাও কই, শোনো না, আমার কিন্তু লাগবেই, চাই মানে চাই, যত দ্রুত সম্ভব। সাদমানকে গুটি গুটি পায়ে নীলার বিছানার দিকে এগিয়ে যেতে দেখেই নিধি সতর্ক দৃষ্টিতে তার দিকে তাকালো। তাকে বিছানায় ওঠার চেষ্টা করতে দেখে নিধি আহত স্বরে বলে উঠল, বাবা ওঠেন, খালামণি শরীরে ব্যথা। খালামণি কষ্ট পাবে না, তাই না? বলেই সে নীলার মুখের দিকে উত্তরের অপেক্ষায় তাকালো। নীলা পিচ্ছির পাকনামিতে হাসল, অতপর নিধির দিকে তাকিয়ে বলল, কিছু হবে না, আপনি ওকে আসতে দাও। তুই চুপ থাক, কতটুকু চিনি সেই দুষ্টুকে? এখনই বিছানায় উঠে লাফালাফি শুরু করবে। মা, যারা পচা কথা বলে তারা পচা। নিধির চোখ গরম করে তাকালো। অপরদিকে মা ছেলের দুষ্টু মিষ্টি খুনসুটিতে সবাই ঠোঁট টিপে হাসছে। নিধি কণ্ঠে খানিকটা রাগ নিয়েই বলল, আর যারা পচা কাজ করে তারাও পচা। আসলাই কিও দুষ্টু ছেলে একটা। ও সাদমান গুড বয়, মাম্মা ব্যাড গার্ল। পিচ্ছির কণ্ঠে চূড়ান্ত ভাবের আভাস আর কথার সুরে ভীষণ ঠেলা। আবারও নিধি চোখ পাকালো আর নিচু স্বরে বিড়বিড় করলো, এ যুগের বাচ্চাগুলো মারাত্মক চালু। অতপর সবার আর এক দফা হাসাহাসির মধ্যে সাদিত এগিয়ে আসলো আর নিজেই সাদমানকে ধরে আস্তে করে বিছানায় বসিয়ে দিল। সাদমান বিজ্ঞদের মতো মাথা নাড়ালো, যেন সে খুব বুঝতে পেরেছে। অতপর এক দৃষ্টিতে সাদা তোয়ালে দিয়ে মোড়ানো ছোট্ট শরীরটার দিকে তাকালো অনেকক্ষণ। কি যে দেখতাছে আল্লাহ জানে। এই পোলা, এমন করে কি দেহস? বাচ্চা মেয়ে নজর লাগবো তো, চোখ সরা। সাদমানের এখন তানভীরের সেসব কথার দিকে নজর নেই। সে এখনও এক ধ্যানে ছোট্ট মেয়েটার দিকে তাকিয়ে। অতপর সবার হৃৎপিণ্ডের উপর ছোটোখাটো একটা টর্নেডো চালিয়ে দিয়ে ছোট্ট পিচ্ছিটার গালে আরেকজন পিচ্ছির ঠোঁট চেপে ধরল আর টান দিয়ে নরম স্বরে ডাকল, ও। তানভীরের বোধহয় ইন্নিল্লাহ হয়ে যাবার অবস্থা। সে বুকে হাত চেপে ধরেছে, চক্ষু যুগল তার অক্ষি কোটর থেকে বেরিয়ে আসতে চায়। তার সুঠাম দেহে বলিষ্ঠ শরীরটাকে শান্ত কোনোভাবে ধরে আছে। তাদের ন্যায় বাকি সবারও একই অবস্থা, কিন্তু যে সবার উপর দিয়ে এমন একটা ঘূর্ণিঝড়ের তাণ্ডব চালালো সে পুরোপুরি ভাবলেশীন। ঠোঁটের কোণে এখনও তার মিষ্টি হাসি ঝুলছে, কিন্তু আর বাকি সবার মতো আরেকজনের দৃষ্টিও ভিন্ন। তাতে যেন সবার ন্যায় চমকের আভাস নেই। ছোট্ট মুখমণ্ডলে হালকা রাগের আভাস যেন স্পষ্ট ভেসে উঠছে। সাদমান পিচ্ছিটার রাগে ফুলে ওঠা লাল গালটা হালকা করে টেনে দিতেই এবার যেন সব ধৈর্যের বাঁধ ভাঙল। নেমে সেই ঠোঁট উল্টে এক পাহাড় সমান অভিযোগ জমিয়ে সে বাবার দিকে তাকালো, যেন নিঃশব্দে বাবার কাছে এই দুষ্টু ছেলের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে আর জানতে চাচ্ছে এই ছেলেটা এত পাজি কেন। বাবা যেন পাজিটাকে বকে দেয়।
সাদিত মেয়ের মুখপানে তাকিয়ে জোরপূর্বক হাসল। এমন ফাঁসা বোধহয় সে ইহো জীবনে ফাঁসেনি। পরিস্থিতির এমন দফারফা অবস্থা দেখে গলা খাকারি দিয়ে শাহিদি এগিয়ে আসলো। সাদমানকে কোলে নেওয়ার ব্যর্থ চেষ্টা করে বলল, না পাপা, বউ বউ। শাহিদের কণ্ঠে ঈষৎ ধমকের আভাস। বাবার থেকে ধমক পেয়ে সে অভ্যস্ত নয়, তাই মুহূর্তেই মুখটা মলিন হয়ে গেল। শাহিদও ছেলের এই চেহারা দেখে দমে গেল। বোঝানোর জন্য নরম স্বরে আবারও বলল, না পাপা, এই বনু চাই না, এটা বউ, আমার লক্ষ্মী বউ। বলেই সাদমান ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে পিচ্ছির গালে আবারও ছোট্ট করে চুমু দিল। অতঃপর ঝড়ের আগাম সংকেত জানিয়ে মেয়ে এতক্ষণের শান্তশিষ্টতা ভুলে গিয়ে গলা ফাটিয়ে চিৎকার শুরু করলো। নীলার অবস্থা প্রায় মেয়ের মতনই কেঁদে দেওয়ার মতন। সে পারছে না দৌড়ে এই বৃষ্টি জায়গা ত্যাগ করতে। সাদমান ছোট্ট পিচ্ছির কান্নারত মুখশ্রীতে তাকিয়ে চোখ মুখ মুহূর্তেই কুঁচকে নিল আর বিরক্তির স্বরে পড়ল, লক্ষ্মী না, এটা পচা বউ। নিধির এবার ধৈর্যের বাঁধ ভাঙল। ছেলেকে জোরপূর্বক বিছানা থেকে নামিয়ে বলল, চুপ, আর একটা কথা নয়, সব সময় পাকনামি। নতুবা কি? পাপা যখন কিসি দেয় তুমি বুঝি কান্না করো? আমার পচা বউ কান্না করে? নিধি যেই দম নিয়ে এসেছিল মুহূর্তেই এবার ভেজা বিড়ালে পরিণত হলো। আর সবাইকে না হয় বাদ দেওয়া যায়, কিন্তু বাবা মা শ্বশুর শাশুড়ির সামনে এসব বললে কেমন লাগে? নিধির কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। শাহিদ কোনোভাবে হাসি চেপে ছেলেকে আরও বোম ফাটানোর পূর্বেই কেবিন রুম থেকে বাহির করতে আসলো। তার মানে তাম্মির চাচু পচা? এতক্ষণের বাকি সবার ক্লাস নেওয়া দেখে তানভীর আর শান্ত মনে মনে হেসে খুন হচ্ছিল, কিন্তু এবার যেন তাদের আত্মাটা গলায় এসে ঠেকেছে। তারা একে অপরের দিকে ভয়ার্থ দৃষ্টিতে তাকালো। তাম্মির চাচুই তো চাচিমাকে বলেছে লক্ষ্মী বউ, সোনা বউ, তারপর কিসি দিয়েছে, তারপর বাবু। তানভীর বোধহয় ঝড়ের বেগে এগিয়ে এসে সাদমানের মুখ চেপে ধরল। আরে শালার ভাতিজা, চুপ যা এবার। নামটারই তো জগা খিচুড়ি করে দেস, তাহলে এগুলা কেমনে কস? তুই চল আমার সাথে, আজকে তোর একদিন কি আমার সব দিন। ঠোঁটের মধ্যে গ্লু না লাগিয়ে একেবারেই হবে না। সাদমান ছুটবার জন্য অনবরত মুখ দিয়ে অস্ফুট শব্দ বের করছে, কিন্তু তানভীর আর নিজের বেঁচে যাওয়া সামান্য ইজ্জতের দফারফা করতে ইচ্ছুক নয়। তাই বগল দাবা করে পাকনা ছেলেটাকে টেনে রুম থেকে বের করলো। ছোট্ট মেয়েটার খাবার সময় হয়েছে বিধায় তানভীরদের পিছু পিছু বাকি সবাইও কেবিন থেকে বেরিয়ে পড়ল। নীলা আর ছোট পিচ্ছিটার সাথে থেকে গেল কেবলমাত্র সাদিত। মেয়েকে বুকের কাছে টেনে নিয়ে নীলা সাদিতের মুখপানে তাকালো। অতঃপর এতক্ষণে জমে থাকা প্রশ্নটা করেই ফেলল, ব্যাপার কি বলুন তো? আপনারা তো চুপচাপ, হজম হচ্ছে না কিন্তু। সাদিত নীলার দিকে তাকিয়ে নিঃশব্দে মৃদু হাসল, যেন এই হাসিতে কত শত রহস্যেরা দানা বাঁধছে। কিন্তু সে মুখ ফুটে উত্তর দিল না, কেবল মাথা নিচু করে মেয়ের কপালে ছোট্ট করে আদরের স্পর্শ ছুঁয়ে দিল। বাবার আদর পাওয়া মাত্রই মেয়ে খাওয়া ভুলে সাদিতের দিকে তাকালো। অতঃপর ধীরে ধীরে কিঞ্চিত ঠোঁট বাঁকিয়ে হাসল। ইস, কি যে প্রশান্তি এই হাসিতে! সাদিতের বুকটা খুশিতে যেন নিমেষে ফুলে উঠল। সে নিচু হয়ে মেয়ের ছোট্ট শরীরটা আলতো করে নিচের বাহু বন্ধনে আগলে নিয়ে বলল, বাবা তার প্রিন্সেসকে ভীষণ ভালোবাসে। মেয়ে বাবার কথাটার অর্থ ঠিক কতটা বুঝলো কে জানে, কিন্তু ছোট্ট হাতগুলো নেড়ে বাবার ধূসর বর্ণের শার্টটা আঁকড়ে ধরতে চাইল। নীলার চোখ বেয়ে অজান্তেই কয়েক ফোঁটা সুখের অশ্রুজল গড়িয়ে পড়ল। এই দৃশ্য যেন 1000 বছর ধরে দেখলেও তৃপ্তি মিটবে না। সাদিত আচমকা নীলার দিকে তাকাতেই প্রিয়তমার চোখের কার্নিশে জমা নোনা জলগুলো নজরে পড়ল। কয়েক মিনিট থমকালেও পরবর্তীতে এর কারণটুকু সাদিত উদ্ঘাটন করতে পারল, কিন্তু তাকে হাসানোর জন্য দুষ্টুমির স্বরে মেয়ের উদ্দেশ্যে বলল, দেখলে প্রিন্সেস, মা কেমন হিংসুটে। তোমাকে আদর দিচ্ছি দেখে মা কান্না করছে। দেবো নাকি তোমার হিংসুটে মাম্মামকে একটু আদর?
ইস, আমার বইয়ে গিয়েছে। আপনারা বাপ বেটি আদর করেন আর গলায় ধরে ঝুলে পড়েন, তাতে আমার কি? কিছু না বলছো? অবশ্যই। কোনো সন্দেহ আছে? নীলা চোখ পাকিয়ে জিজ্ঞাসু সূচক দৃষ্টিতে তাকাতেই সাদিত নিচু স্বরে হেসে ফেলল। অতঃপর নীলার কাছে এসে আলতো করে অধরে অধর মিলন রেখা তৈরি করলো। কয়েক সেকেন্ড সময় নিয়ে ছোট্ট করে একটা চুমু খেয়ে সরে আসলো। নীলা চমকিত দৃষ্টিতে একবার সাদিতের দিকে তাকাচ্ছে তো আরেকটা বার বুকের সাথে আগলে থাকা ক্ষুধার্ত মেয়েটার দিকে। সাদিত তার চাহনির অর্থ বুঝতে পেরে প্রিয়তমার কানের কাছে মুখ ঠেকিয়ে ফিচেল কণ্ঠে বলে উঠল, বাকিটা মেয়ে রাতে ঘুমোলে পূরণ করে দেবো, এখন অবস্থা বুঝে রিস্ক নিলাম না। অতঃপর নরম কানের লতিতে আলতো করে ধারালো দাঁতের কামড় পড়ল। আর নীলা বরাবরের মতোই মুখে এক থালা রক্তিম আবির মেখে মাথা নুইয়ে নিল। পদ্মলয়া ম্যানশন আজ যেন নতুন বউ বরণের আনন্দ মাখিয়ে নিজেকে সাজিয়েছে। জমকালো লাইট আর বিভিন্ন ফুলের পাহাড়ে অতি পরিচিত বাড়িটি যেন অচেনা অচেনা লাগছে। নীলা গাড়ি থেকে নেমে এক দৃষ্টিতে জমকালো সাজে সজ্জিত এই ডুপ্লেক্স বাড়িটি দেখে যাচ্ছে। চোখে তার সীমাহীন বিস্ময়। সে চমকিত দৃষ্টিতেই সাদিতের দিকে তাকালো, আর সাথে সাথেই চোখজোড়া প্রেমময়ী চোখের মিলন হলো। কেননা প্রিয়তম যে মুগ্ধ দৃষ্টিতে এতক্ষণ তার প্রিয়তমাকেই দেখে যাচ্ছিল। এসব কি? আমার প্রিন্সেস আর তার মাকে ওয়েলকাম করার একটা ছোট্ট প্রচেষ্টা। এটা আপনার কাছে ছোট মনে হচ্ছে? সাদিত আরেকটু তার দিকে এগিয়ে আসলো। মেয়েকে এক হাতে বুকের সাথে আঁকড়ে ধরে অপর হাতটি দিয়ে নীলাকেও আলতো করে বুকে টেনে আনলো। অতঃপর প্রিয়তমার কপালের একপাশে ছোট্ট করে আদরে চুমু খেয়ে বলল, কমই? তোমাদের সামনে পুরো পৃথিবী এক করলেও আমার কাছে কমই মনে হবে। আপনিও না? এক তো সব কখন করলেন? সব সময় তো আমাদের কাছাকাছিই ছিলেন। নিজে উপস্থিত না থেকে কি কাজ করা যায় না? ভেতরে চলো, তাহলে দেখতে পাবে কাজের মানুষের অভাব আছে কিনা। নীলা আর প্রতি উত্তর করল না। সাদিদের সাথে পা মিলিয়ে ধীরে ধীরে সদর দরজার দিকে এগিয়ে গেল। তাদের আর কষ্ট করে কলিং বেল বাজাতে হয়নি। নীলা সাদিদের হসপিটাল থেকে বের হবার খবর শুনেই সব কিছু প্রস্তুত ছিল। সবার হাতেই বড়সড় ফুলের ছুরি। সাদিত নীলা সহ মেয়েকে নিয়ে ভিতরে প্রবেশ করতেই সবাই একযোগে ফুল ছিটানো শুরু করলো। শুধু এটাতেই তারা ক্ষান্ত হলো না, সিলিং থেকে অনবরত লাল গোলাপের পাপড়ি পড়তে শুরু করলো। ছোট্ট মেয়েটা বোধহয় আচমকা এমন তাণ্ডবে বিচলিত হয়ে পড়ল। তাই সাদিত মেয়ের মাথায় তোয়ালে দিয়ে তার মুখটা নিচের বুকে লুকিয়ে সবার উদ্দেশ্যে বলে উঠল, আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, আমার মেয়ে ভয় পাচ্ছে সবে, এবার থামাও। কথাই বোধহয় কাজ হলো। আসলে পিচ্ছি মানেই সব দোষ মাপ, এমনকি তার জন্য সব কিছুই মাপ। শায়লা রহমান এগিয়ে এসে নীলাকে কাছে টানলেন, কপালে স্নেহের চুমু খেয়ে বললেন, এই একটা সপ্তাহ বাড়িটাকে বাড়ি মনে হয়নি রে। তোদের ছাড়া একটা মুহূর্ত শান্তি লাগে না। এবার তোরা এসে গিয়েছিস, আমার আর কিচ্ছু চাই না। হ্যাঁ খালামণি, আমি বউকে এতগুলো মিস করছি। সাদ, আবার? মায়ের মৃদু ধমকে সাদের মুখখানা কিছুটা চুপসে গেল। বিগত কয়েক দিনে মায়ের থেকে যেই পরিমাণ ধমক খেয়েছে তার জন্মের পর থেকে এখনো পর্যন্ত বোধহয় এতটা খায়নি। তার প্রতিবারের ধমকের কারণ কেবলমাত্র একটি ব্যক্তিকে কেন্দ্র করেই, অর্থাৎ সাদের বউ মানে সাদিদের পিচ্ছি মেয়েটা। সাদমান মায়ের কথায় মুখ লটকিয়ে নিলেও বাবুর পিছু ছাড়ল না। সাদিদের আশেপাশে ঘুরতে লাগলো। কি হয়েছে বাবা? বউকে একটু দাও, কোলে নেই। সাদিদ তার কথায় মুখ টিপে হাসল। সাদের গালটা হালকা করে টেনে নিয়ে বলল, তুমি তো ছোট, নিতে পারবে? হ্যাঁ নিতে পারবো, তুমি তো বড়, তারপরেও বড় খালামণিকে কোলে নাও, তাহলে আমিও ছোট হয়ে ছোট বউকে নিতে পারবো না? সাদিদ বার কয়েক শুকনো কাশল, আর তানবীর তো পারলে হেসে খুন। বেশি হাসি পাচ্ছে তাই না? সাদ বাবা, তোমার তানভীর চাচু কিছু বলবে না? কি বলবো?
সাদিত তানবীরের দিকে তাকিয়ে ভ্রুচোরা নাচাতেই তানবীর ভদ্র ছেলের মতো ঠিকঠাক হয়ে বসে গেল। নতুবা এই শাহিদ নিধি দম্পতির পুত্র নমুনা এখনই ইজ্জতের ফালুদা করে দিবে। সাদিত তানবীরের কাণ্ডে এক পলক সেদিকে তাকিয়ে সাবধানে মেয়েকে সাদমানের কোলে দিল। সাদিদ ছেড়ো না, নতুবা এই ছেলে এখনই ফেলে দিবে। সাদমান মায়ের দিকে অসন্তুষ্ট দৃষ্টি তাকালো। মা কেন বারবার বউটার সামনে তাকে অপমান করছে এটাই তার বোধগম্য হচ্ছে না। সাদিত মৃদু হেসে ছোট্ট মেয়েটাকে সাদের কোলে ধরে রাখল। কিন্তু পাকনার কি এতে পোষাবে? সে নিচু গলায় সাদিতের উদ্দেশ্যে বলল, চাচ্চু, বউয়ের সাথে প্রাইভেট কথা আছে তো, তুমি পাশে থাকলে কিভাবে হবে? সাদিত বোধহয় এবার একটু জোরেই ধাক্কাটা খেলো। জামাই তো তার শুধু ফার্স্ট নয় বরং সুপার ফার্স্ট। মেয়ের বাবার কাছেই নাকি মেয়ের পিছনে লাইন মারতে হেল্প চাইছে। এসব কি মানা যায়? তাই সেও একেবারে নিচু স্বরে ফিসফিসিয়ে সাদমানের কানে কানে বলে উঠল, জামাই, এত মানুষের মধ্যে প্রাইভেট কথাটা কি আর প্রাইভেট থাকবে? কিছুটা পাবলিকের আওতায় চলে আসবে না? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। এখন না বউ, আমরা পরে কথা বলবো। এখন তুমি বরং ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। সাদমান নিজের ছোট্ট হাতগুলো দিয়েই তার থেকেও ছোট পিচ্ছির মাথায় আদুরে হাত বুলিয়ে দিতে লাগলো। ছোট্ট মেয়েটার চোখে ইতিমধ্যেই ঘুম ঘুম ভাব থাকায় অল্প কিছু সময়ের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল। কিন্তু তার নাকটা বরাবরের মতোই লালচে দেখা গেল। কারণটা কি? জামাই নামধারী সাদমানের জন্য নাকি অন্য কিছু, সেটা তো ছোট্ট পিচ্ছিটাই ভালো জানে। সাদিত ঘুমন্ত মেয়েটার দিকে তাকিয়ে মৃদু হাসল। একই সাথে সাদমানের দিকে তাকাতেই তার ঠোঁটের কোণের হাসিটা প্রসারিত হলো। বাবা, বাবুকে এখন নিয়ে যাই, ঘুমিয়ে পড়েছে, শুয়ে দিব। সাদমান যেন নীলার কথাটাতে ভীষণ মনক্ষুণ্ণ হলো। নীলা তার দৃষ্টির অর্থ বুঝতে পেরে বলে উঠল, ঘুম থেকে উঠলে আবারও তোমার কোলে দিব, দেখবো কতক্ষণ ধরে রাখতে পারো। খালামণি, ইউ আর গ্রেট, লাভ ইউ। সাদমানের কি হাসি! নীলা তার ঘন চুলগুলোতে হাত বুলিয়ে দিল। আমার লক্ষ্মী বাবাটা। দীর্ঘদিন পরে নিজেদের পূর্বেকার রুমটাতে এসে নীলার খুব ভালো লাগছে। খুঁটিয়ে খুঁটিয়ে যে সবগুলো জিনিস ছুঁয়ে দেখছে। যদিও তার এই রুমে খুব বেশি একটা দিন থাকা হয়নি, কিন্তু তারপরও এটা মানেই স্পেশাল। সাদিত তার জীবনের দীর্ঘ সময় এই রুমটাতেই ব্যয় করেছে, তাই এটাতে যেন আলাদা তৃপ্তি। কেবলমাত্র নীলার শরীরের কথা ভেবেই এতদিন তারা নিচের রুমে ছিল, কিন্তু আজকে সরাসরি তারা 2 তলার দক্ষিণ পাশের রুমটাতেই উঠেছে। কি দেখছো এমন করে? সাদিত নীলাকে পেছন থেকে আলতো করে পেট চুরিয়ে ধরে কাঁধে থুতনি রাখল। মুখটা হালকা ঘষতে ঘষতে প্রশ্নটা করল। নীলা পিছন না ফিরেই স্বামীর উষ্ণ স্পর্শে আবেশে চোখ বন্ধ করল। নিচু স্বরে বলল, আমাদের রুমটা। এটা তো আগেও দেখেছো। দেখেছি, কিন্তু এখন কেমন যেন অন্যরকম লাগছে। হয়তো বা আর দেখবো বলে আশা করিনি, তাই এমনটা লাগছে। নীলাঞ্জনা, আচ্ছা সরি, এত রেগে যান কেন? রাগ করার মতো কথা বলে রাগ করবো না। নীলা নিঃশব্দে মুচকি হাসল। অতঃপর সাদিতের হাতের উপর নিচের হাতটা রেখে তার বুকে মাথা হেলিয়ে দিল। সাদিত নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস ফেলে ক্লান্ত স্বরে পড়ল, এটাই তো পারো, রাগের কারণ ঘটিয়ে সব করে পার পেয়ে যাও। নীলাও নিঃশব্দে ঠোঁট কামড়ে হাসল। ফাঁকি দেওয়ার কোনো চান্সই থাকে না, কেননা এই মানুষটা যে নীলার রন্ধ্রে রন্ধ্রে পরিচিত, একান্ত পরিচিত কাছের মানুষ। মেয়ের নাম কি ঠিক করলেন? একান্তে কিন্তু নীরব মুহূর্ত কাটিয়ে নীলার তরফ থেকে এমন একটা কথা শুনে সাদিত তার দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল। তুমি বলো। আমি তো ভাবিনি। কেন? প্রিন্সেসের বাবা থাকতে এই কাজ আমি করলে প্রিন্সেস রাগ করবে না? সাদিত আলতো করে নীলার কানের পিছনে ঠোঁট স্পর্শ করে আদুরের স্বরে বলল, এটা কেমন কথা? তুমি কি আমার প্রিন্সেসকে খারাপ বলে আখ্যায়িত করছো? না, সেটা নয়, কিন্তু আদরের দুলালি বললে অবশ্য খারাপ হবে। সাদিত এবার মৃদু স্বরে হাসল। বাহুবন্ধনী আরেকটু নিবিড় করে বলল, তোমার কি হিংসে হচ্ছে?
হলেও কিছু করার নেই, মেয়ে আমার একটাই, তাকে আদর না করলে কাকে করব? নীলা কনুই দিয়ে আস্তে করে সাদিতের পেটে খোঁচা দিল। তারপর কণ্ঠে বেশ ভাবের সংমিশ্রণ নিয়ে বলে উঠল, আমার তো বই গিয়েছে। আপনি আপনার আদরের দুলালিকে নিয়েই থাকেন। যখন আমার আব্বা আসবে তখন দেখব কিভাবে আপনারা বাপ্পেটি জ্বলেন। আমাদের মা ছেলেকে দেখবেন আর লুচির মতো ফুলবেন। নীলার কথায় কিঞ্চিত হাসির রাশ, কিন্তু সাদিতের মুখে হাসি লক্ষ্য করা গেল না, বরং তার মুখে গাম্ভীর্যের ছাপ। সে এবার সম্পূর্ণ প্রসঙ্গটাকে পাল্টে ফেলার জন্য বলল, আচ্ছা সেসব বাদ দাও, এখন বলো দেখি মেয়ের নাম কি ঠিক করলে?